তিনজন মেয়ে যারা তাদের স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় আর বোটের মধ্যে বোম ব্লাস্ট করে তারা তাদের মেরেও ফেলে। সেই তিনজন ভেবেছিল তাদের স্বামীদের মারা যাওয়ার পরে তারা ফ্রিডম পাবে, শান্তিতে থাকতে পারবে। কিন্তু পুলিশ এই কেসটাকে প্রথমে অ্যাক্সিডেন্ট হিসেবে নিলেও পরে মার্ডার হিসেবে ধরে ইনভেস্টিগেশন করতে থাকে। অন্যদিকে সেই তিনজন মেয়ে দেখতে পায় তাদের স্বামীদের খুন করার মতো আরও অনেক লোক ছিল, কারণ সেই তিনজন লোক আরও একটি ভয়ঙ্কর মেডিকেল ক্রাইমের সাথে যুক্ত ছিল। সেই ক্রাইমগুলোর কথা যাতে সবাই না জেনে যায় তাই তারা একের পর এক মানুষ খুন করে যাচ্ছিল। এমনকি সেই তিনজন মেয়েদেরও খুন করার প্ল্যান করে তারা। এদিকে পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে তারা যে তাদের হাজব্যান্ডদের মেরেছিল তাদের মধ্যে এখনও একজন জীবিত ছিল। তো এই তিনজন মেয়েকে নিজেদের এই সব কিছু থেকে রক্ষা করতে পারবে, পুলিশদের বোকা বানাতে পারবে, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ব্ল্যাক উইডোসের সিজন 1 পার্ট 2। পার্ট 1 যারা এখনও দেখে আসেননি আই বাটন এবং পিন কমেন্টের লিঙ্কে যেয়ে দেখে আসতে পারেন, এতে করে ঘটনা বুঝতে সুবিধা হবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমেই পার্ট 1 এর কিছুটা রিক্যাপ করে নিচ্ছি। 3 বন্ধু এবং বিজনেস পার্টনার যাদের মধ্যে ললিতের 50তম বার্থডেতে তারা একটি রিসোর্টে যায় সেলিব্রেশন করার জন্য। ললিত, যতীন এবং নিতেশ তারা তিনজনই বিজনেস পার্টনার এবং তাদের স্বভাবটাও প্রায় একই রকম। তিনজনই তাদের স্ত্রীদের কোনো দাম দিত না, বরং তাদের অত্যাচার করত, তাদের বিজনেস প্রোডাক্ট হিসেবে দেখত। আর এতেই তাদের তিনজনের স্ত্রী জয়া, ভীরা এবং কবিতা অতিষ্ঠ হয়ে পড়ে। একটা সময় নিজেরাই সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু তারা ভাবে এখানে তাদের কোনো দোষ নেই, তাই তারা সুইসাইড না করে তাদের স্বামীদের মেরে ফেলার মাস্টার প্ল্যান তৈরি করে। তাদের বোট রাইডিংয়ের সময় বোটের ভিতরে একটা টাইম বোম ফিট করে দেয়, যার ফলে তারা যখন বোট রাইডিংয়ে যায় তারা সেখানেই ব্লাস্ট হওয়ার পরে মারা যায়। অন্যদিকে পুলিশ অফিসার পঙ্কজ এই কেসটা ইনভেস্টিগেশন করতে থাকে। অন্যদিকে দেখা যায় যতীনের আরও একজন বিজনেস পার্টনার ছিল রমিজ, যে ভাবে যতীন হয়তো তাকে টাকা না দেওয়ার জন্য মারা যাওয়ার এই অভিনয়টা করছে, তাই সে তার স্ত্রী ভীরাকে এসে জ্বালাতন করে, থ্রেট দিতে থাকে, তাকে মেরে ফেলার পর্যন্ত থ্রেট দেয় টাকা না দিলে। অন্যদিকে পুলিশ অফিসার পঙ্কজ ইনভেস্টিগেশন করে জানতে পারে তাদের সেই 3 বন্ধুর মধ্যে 2 জন মারা গেছে, যে কোনো একজন বেঁচে ছিল, আর সেই একজনটা হচ্ছে যতীন। এরপরে যতীন তার বিজনেস পার্টনার রমিজের সাথে দেখা করে, কিন্তু সে সবাইকে বলে না যে সে এখনও জীবিত আছে, এমনকি তার স্ত্রী ভীরাকেও। এদিকে যতীন এখনও বুঝতে পারেনি যে তাদের মারার প্ল্যান তাদের স্ত্রীরাই করেছিল। সে ভাবতে থাকে ইয়ান্না ঠাকুর নামের একজন মহিলা তাকে মারতে চেয়েছিল, কারণটা হচ্ছে তাদের কিছু বিজনেস সিক্রেট তারা জেনে ফেলেছিল, আর এরপরে যদি জানতে পেরে যায় সে আবারও মারার চেষ্টা করবে। এই জন্য যতীন তার বেঁচে ফেরার কথাটা সবার কাছে গোপন রাখে। অন্যদিকে দেখা যায় একদিন হঠাৎ করেই তার বিজনেস পার্টনার যতীনকেও কেউ মেরে ফেলে, আর এতে সেও অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পারি রমিজকে খুন করেছিল পুলিশের হায়ার অফিসার প্রকাশ, আর সে সেই ইয়ান্না ঠাকুরের সাথে জড়িত। পার্ট 1 এর শেষে দেখানো হয়েছিল ভীরা এবং আদি একসাথে ড্রিঙ্কস করে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, তখনই গান হাতে নিয়ে সেখানে যতীন চলে আসে। তারা প্রথমে যতীনকে চিনতে না পারলেও ভয় পেয়ে লুকিয়ে পড়ে, কিন্তু যখনই পেছন থেকে যতীনকে আঘাত করে যতীনের মুখটা সামনে চলে আসে। ভীরা যতীনকে দেখে অবাক হয়ে যায়, আর আদিও অবাক হয়ে যায়, কারণ আদি জানতো যতীন মারা গেছে। কিন্তু আদিকে ভীরা এবং যতীন বলে এ হচ্ছে যতীনের যমজ ভাই নিতেন। আদিকে সেখানে কোনো রকম বুঝিয়ে পাঠিয়ে দেয়। এদিকে ভীরা তখনও শক থেকে বের হতে পারেনি, কারণ যতীনের তো মারা যাবার কথা ছিল, সে বেঁচে ফিরল কি করে। এদিকে সে প্রচন্ড ভয়ও পাচ্ছিল, কারণ সে ভেবেছিল যতীন হয়তো তাকেই সন্দেহ করছে তাদের সেই বোম ব্লাস্টের জন্য। কিন্তু যতীন তখনই তাকে বলে দেয় যে তাকে মারার পেছনে ইনায়া ঠাকুরের হাত রয়েছে। ভীরা একটু শান্ত হয়, যেহেতু যতীন তাকে এবং তাদের সন্দেহ করেনি। এই ইনায়া ঠাকুরের মেডিকেল ক্রাইমের সাথে তারা কিভাবে ফেসে গেল সেটাই বলতে থাকে যতীন। তেজা যতীনকে একদিন কন্দাগ্রামে নিয়ে যায় আর বলে এই লোকটাকে বোঝান, এই যদি মুখ খুলে দেয় তাহলে প্রবলেম হতে পারে, আর এতে করে আমি ওকে ছাড়বো না। সেই লোকটা বলে স্যার, আমার একটা মাত্রই ছেলে মারা গেছে, এখন তো আর কিছু করা যাবে না, কিন্তু আমি তার শেষ ক্রিয়াটা ভালো করে করতে চাই, না হলেও স্বর্গে যেতে পারবে না। কারণ সেই মেডিকেল ট্রায়ালে যারা মারা যাচ্ছিল ইয়ার্নার লোকজন তাদের মাটি চাপা দিচ্ছিল, আর সেই লোকটা চাইছিল না তার ছেলেকেও মাটি চাপা দেওয়া হোক। যতীন যখন সেখানে ট্রাকটা খুলে সেই এতগুলো লাশ এবং লাশের এমন বিকৃত অবস্থা দেখে সে ভয় পেয়ে যায়। যতীন বলতে থাকে যতীন আর রমিজ
তারা ভেবেছিল মেডিফার্মা ভ্যাকসিন ট্রায়ালের জন্য যে ওষুধগুলো ছিল সেগুলোই তাদের ট্রান্সপোর্ট ব্যবহার করে বিভিন্ন জেলা বা গ্রামে পৌঁছে দিত, কিন্তু তারা ভাবতে পারেনি যে মেডিফার্মা তাদের ট্রান্সপোর্টগুলো এই ধরনের কাজে ব্যবহার করবে। আর ইয়ানা এই ভ্যাকসিন ট্রায়ালটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছিল, কারণ এটা সরকারের পারমিশন আসার আগেই সেটা করে ফেলেছিল, যার ফলে তার ভ্যাকসিন ট্রায়ালগুলো ফেল হচ্ছিল এবং মানুষ মারা যাচ্ছিল। কিন্তু তারপরেও সে দমে যাচ্ছিল না, কারণ ইয়ানার মতে এই মানুষগুলো পশুর চেয়েও অধম, তাদের মারতে তার কোনো আপত্তি নেই, বরঞ্চ সে তাদের পরিবারকে টাকা দিয়ে সাহায্য করছে, এতেই অনেক। এই বিষয় নিয়ে তারা যখন ভিকির সাথে কথা বলে, ভিকি তাদের টাকা দেয় আর বলে মুখ বন্ধ রাখার জন্য, আর মুখ বন্ধ রাখলে তারা আরও বেশি টাকা পাবে। তখন যতীন আর রমিজ ভেবেছিল টাকা নিয়ে তারা মুখ বন্ধ রাখবে এবং নিজেদের লাইফটাকে সেটেল করবে। এরপরে দিনের পর দিন তারা ইয়ানার সাথে তারা কাজ করে গেছে আর তার থেকে টাকা নিয়েছে, কিন্তু যতীন আর রমিজ দেখতে পায় দিনে দিনে ইয়ানার এই কর্মকাণ্ড বেড়ে চলছে। সে মানুষ মারতে একটু দ্বিধাবোধ করছে না, অগণিত মানুষদের মেরে ফেলছে আর পুড়িয়ে ফেলছে। এই জন্য রমিজ আর যতীন এই সব কিছু আর সহ্য করতে পারে না। তারা দুইজন ইয়ানার সাথে কথা বলতে যায়, কিন্তু ইয়ানা বলে আমি আমার কাজটা করছি, বিজনেস কিভাবে করতে হয় সেটা আমাকে শেখাতে হবে না, আর তোমরা যদি এগুলো মুখ বুঝে সহ্য করতে না পারো তাহলে সরে দাঁড়াও, কারণ আমার তোমার ছাড়াও অনেক লোক রয়েছে। এছাড়া ইয়ানা তাদের আরও বলে যে এইসব কথাগুলো তোমাদের আরও আগে ভাবা উচিত ছিল, যখন আমার কাছ থেকে টাকা নিয়েছো তারও আগে। অন্যদিকে যতীন এবং রমিজ এই কথাগুলো লুকানো একটা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করছিল। এরপরে যখন তারা সেখান থেকে ফিরে আসে, গাড়ির ভেতরে একটা ব্যাগ দেখতে পায়। তারা প্রথমে ভাবে এটা হয়তো বোমের ব্যাগ, এই জন্য তারা পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ফিরে এসে দেখতে পায় যে এই ব্যাগ ভর্তি টাকা ছিল, আর এটা ইয়ানা তাদের পাঠিয়েছিল যে যেন তারা তাদের মুখটা বন্ধ রাখে। আর সেই ব্যাগটাই যতীন সেই স্টোররুমে রেখেছিল। ভীরা বলে তার মানে এই টাকার জন্য তুমি রমিজকে খুন করেছ? যতীন বলে আমি কেন রমিজকে খুন করতে যাব? ভীরা বলে আমি সেই দিন হুডি পরা অবস্থায় তোমাকে রমিজের বারান্দায় দেখেছিলাম। যতীন বলে ওইটা আমি ছিলাম না, আর আমিও তোমাকে সেখানে ব্যাগ নিয়ে আসতে দেখেছিলাম। ভীরা বলে আমি তো শুধুমাত্র তাকে টাকাগুলো ফেরত দিতে এসেছিলাম। যতীন আরও বলে আমি শুধু এখন সেই রেকর্ডিংটা খুঁজছি, সেই রেকর্ডিংটা পেলেই ইয়ানার হাত থেকে আমি সবাইকে বাঁচাতে পারবো, তোমাদের এবং আমি নিজেকেও। সবকিছু শোনার পরেও ভীরা যতীনের ফিরার সাথে খুশি হতে পারে না, আর বলে তোমার জন্য এখন আমাদের জীবনের হুমকি হয়েছে, আমার জীবনের হুমকি, আমার মেয়ের জীবনের হুমকি, তুমি এখান থেকে চলে যাও। যতীন বলে আমি কোথায় যাব, আর এই বাড়িটা তো আমারই, যদি তোমার ইচ্ছা হয় তুমি চলে যেতে পারো। অন্যদিকে দেখা যায় পঙ্কজ এবং রিঙ্কু তারা একটি ফাইল ইনভেস্টিগেশন করছিল, সেই আরও কিছু ফাইল মিসিং ছিল। রিঙ্কু বলে সেগুলো তো প্রকাশ স্যার নিয়ে গেছে। এতে পঙ্কজের একটু সন্দেহ হয়। পঙ্কজ সেই ফাইলগুলো নেওয়ার জন্য আবারও প্রকাশের কাছে যায়। তখনই সে আড়াল থেকে শুনতে পায় প্রকাশ ফোনে সেই বোম ব্লাস্টের কেসটা নিয়ে কারোর সাথে কথা বলছিল। প্রকাশ যখন পঙ্কজকে দেখে তাড়াতাড়ি সে ফোনটা রেখে দেয়। এরপরেই পঙ্কজ সেখানে বলে যে স্যার কেসটা ক্লোজ করতে হবে, এই জন্য বাকি ফাইল এবং কাগজপত্রগুলো আমার লাগবে। আসলে এগুলো প্রকাশ তার নিজের কাছে রেখে দিয়েছিল যাতে পঙ্কজ ইনভেস্টিগেশন করতে না পারে। অবশেষে বাধ্য হয়েই সেই কাগজপত্রগুলো সে খুঁজতে শুরু করে তার মোবাইলটা রেখে, আর এই ফাঁকে পঙ্কজ সেই মোবাইলটা দেখে ফেলে যে কার সাথে সে কথা বলছিল। সেখানে আইটি নামের একটা নাম্বার ছিল। এটা দেখে পঙ্কজ অবাক হয়ে যায়, কারণ এই নামটা সে আগেও শুনেছে। এদিকে জাহানকে যেহেতু তার সৎমা জয়া বলেছিল যে কবিতা তার জন্য ঠিক নয়, তার সাথে ব্রেকআপ করে ফেলো, এই জন্য জাহান তার অন্য একটি গার্লফ্রেন্ড বানায় এবং তার সাথে কবিতার সামনেই ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে কবিতা এটা দেখে কষ্ট পায় এবং তার সাথে ব্রেকআপ করে ফেলে। এদিকে ভীরা কোনোভাবেই জয়া এবং কবিতাকে বলতে পারছিল না যে যতীন এখনও বেঁচে আছে। সে জয়াকে ফোন করে বলে যদি ধরো ললিত অথবা যতীন কেউ ফিরে আসে, তখন জয়া বলে কেউ ফিরে আসবে না, এসব কিছু নিয়ে ভেবো না, আর ওরা যদি ফিরে আসে তাহলে আমরা মারা পড়ব, এটাই মনে রেখো। কারণ কেউ যদি বেঁচে ফিরে তাহলে অবশ্যই তাদের সন্দেহের তীরটা আমাদের দিকে আসবে, আর তারা আমাদের খুঁজে বের করবে আর মেরে ফেলবে। এদিকে পঙ্কজ সেই আইটির মিনিংটা বের করে ফেলেছে, যেটার নাম ছিল ইয়ানা ঠাকুর। মেডিফার্মার সকল শেয়ার হোল্ডারদের লিস্ট সে বের করে ফেলেছে, আর ইয়ানার সাথে সেই প্রকাশের কি সম্পর্ক সেটাও বের করে ফেলেছে সে। ইয়ানা আর প্রকাশ হাজব্যান্ড ওয়াইফ। প্রকাশের তৃতীয় স্ত্রী হচ্ছে ইয়ানা। অন্যদিকে ইয়ানা প্রকাশকে শুধু ব্যবহার করার জন্যই বিয়ে করেছে। এদিকে যতীন বলতে থাকে আমার নিজেকে বাঁচানোর জন্য আমাকে সেই রেকর্ডিংটা খুঁজে বের করতে হবে, আর সেটা রমিজ একবার বলেছিল
সে রেকর্ডিংটা তার মায়ের বাড়িতে রেখেছে। তখনই ভীরা বলে, সেটা খুঁজে বের করার জন্য আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি আমাকে কথা দাও সেই রেকর্ডিংটা খুঁজে পাওয়ার পরে তুমি আমাদের জীবন থেকে চলে যাবে, আমার এবং শ্রেয়ার জীবনে আর কখনো আসবে না। যতীন একটু অবাক হয়ে বলে, আমার মনে হচ্ছে আমার মৃত্যুতে তুমি খুশিই ছিলে, এমনটা কেন? তখনই ভীরা বলে, আমি তোমার বাজে ব্যবহার, তোমার টর্চারে অতৃষ্ট হয়ে গেছি, যার ফলে তুমি যাওয়াতে আমার তেমন একটা কষ্ট হয়নি। যতীন বলে, আসলে বিজনেস এবং ইয়ানাকে নিয়ে আমি এতটাই টেনশনে ছিলাম যে তোমাদের সাথে বাজে ব্যবহার করে ফেলেছি। ভীরা বলে, যেটাই হোক, কিন্তু আমি দ্বিতীয়বার তোমার সাথে জীবন শুরু করতে পারবো না। অন্যদিকে জিএম ট্রান্সপোর্ট বিক্রি হয়ে গেলে সেই টাকাগুলো নিয়ে তুমি চলে যাও। কিন্তু যতীন বলে, এটা কখনো করো না। জিএম ট্রান্সপোর্ট যখনই বিক্রি হয়ে যাবে তখনই ইয়ানা তোমাদের উপরে হামলা করবে, কারণ ও কখনো কোনো প্রমাণ রাখতে চায় না। তাই যতদিন জিএম ট্রান্সপোর্ট তোমাদের কাছে আছে ততদিন তোমরা সুরক্ষিত রয়েছ। এদিকে এটা শুনে সে ভয় পেয়ে যায়, কারণ ইতিমধ্যে জয়া ইয়ানার সাথে সেই ডিলটা করার জন্য চলে গিয়েছিল। যদিও ডিলটা আগেই করে ফেলেছিল, কিন্তু তারপরেও আবারও জয়া আসে, কারণ জয়া জানতে পেরেছিল ইয়ানার লোকেরাই সেই জিএম ট্রান্সপোর্টের ভ্যানে আগুন লাগাতে চেয়েছিল। তাই সেটার জরিমানা হিসেবে সেই ডিলে সে আরও কিছু টাকা অ্যাড করে। ইয়ানা বাধ্য হয়ে সেটাতে সাইন করতেই যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে ভীরা সেখানে চলে আসে আর এগ্রিমেন্ট পেপারটা ছিঁড়ে ফেলে আর বলে, এটা আমার কোম্পানি, আমি বিক্রি করব না। জয়াকে সেখান থেকে জোর করে নিয়ে আসে। এদিকে ইয়ানা এত বড় একটা সুযোগ হাতছাড়া করে সে প্রচণ্ড রেগে যায়। এদিকে জয়া অবাক হয়ে ভাবতে থাকে, ভীরা এটা কেন করলো? ভীরা তো যেহেতু যতীনের কথা বলতে পারছিল না তাকে, তাই সে ঘুরিয়ে আদির নাম দেয় আর বলে, আদি বলেছে এই কোম্পানিটা বিক্রি করা ঠিক হবে না। এতে জয়া আরও রেগে যায় আর বলে, তুমি এখন আমার থেকে আদিকে বেশি বিশ্বাস করো, তাই না? আমাদের এখন টাকার দরকার, আর তুমি এটা কি করলে? জয়া রেগে সেখান থেকে চলে যায়। এদিকে পঙ্কজ এখন বুঝতে পেরে গিয়েছিল যে প্রকাশ ইয়ানার সাথে জড়িত এবং সেও এই ক্রাইমগুলো ঢাকার চেষ্টা করছে। এই জন্য পঙ্কজ এবং রিঙ্কু বারে বসে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে আর বলে, প্রকাশ স্যারের মতো স্যাররাই পুলিশের নাম কলঙ্ক করছে, আর আমরা যারা সৎভাবে কাজ করছি তারা আমাদের সম্মানটুকু পর্যন্ত পাচ্ছি না। এদিকে রিঙ্কু তাকে একটা প্রমাণ দেখায়। ললিতের ডায়েরিতে ৭৫ লাখ টাকার একটা এন্ট্রি পেয়েছে, আর এই টাকাটা দিয়েছিল আইটি অর্থাৎ ইয়ানা ঠাকুর। পঙ্কজ এই প্রমাণটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। পঙ্কজ সেখান থেকে জুম্বা ট্রেনিং সেন্টারে জয়ের সাথে দেখা করতে আসে এবং ললিতের সেই ৭৫ লাখ টাকার কথা তাকে বলে, কিন্তু জয়া বলে সে এই বিষয়টা করতে পারে, কিন্তু ললিত তাকে কখনো এই বিষয়ে কিছুই জানায়নি বা কিছুই বলেনি। পঙ্কজ বলে, না হলে আমি ধরে নেব বোম ব্লাস্টটা আপনি করিয়েছেন। জয়া বলে, আপনি সেটা ভাবতেই পারেন, কিন্তু এই বিষয়ে আমি কিছুই জানি না। ললিতের টাকা, ললিতের ব্যাপারটা জানে যে সে কেন টাকা নিয়েছিল। এদিকে ইয়ানা ভিকিকে বলে, কন্দাগ্রামের যেখানে লাশগুলো পুড়িয়ে ফেলেছ সেখানে তাড়াতাড়ি একটা স্কুল বানানোর জন্য ট্রাই করো। আমি চাই না সেখানে খোঁড়াখুড়ি করে আবারও এর পেছনে কেউ ছুটাছুটি করুক। এদিকে যতীন একজন সাংবাদিককে কল করে আর বলে, আমার একটা স্টোরি রয়েছে মেডিফার্মার এগেনস্টে। যতীন যখন তাকে অনেকটা খুলে বলে তখন সেই সাংবাদিক কন্দাগ্রামে চলে যায় এবং যতীনের কথা মতো সেই জায়গায় চলে যায় যেখানে লাশগুলোকে পুঁতে ফেলা হয়েছিল বা পোড়ানো হয়েছিল, আর সেখানে যাওয়ার পরে সাংবাদিক সেই প্রমাণটাও পেয়ে যায়। আর এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8-এর শুরুতেই দেখা যায় সেই কন্দাগ্রামে ইয়ানার কথা মতো একটি স্কুল তৈরি করা হচ্ছে, যেখানে সেই মানুষগুলোকে পোড়ানো হতো বা কবর দেওয়া হয়েছে। সেটারই একটা গর্তের মধ্যে দেখা যায় সেই সাংবাদিকের লাশ, যে গতকাল রাতেই কন্দাগ্রামে এসেছিল যতীনের কথা মতো মেডিফার্মার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে। কেউ তাকে মেরে সেখানে ফেলে রেখে গেছে, কিন্তু কে, কিছুক্ষণ পরেই সেটা জানা যাবে। এদিকে ভীরা আর জয়া আবারও রেস্টুরেন্টে বসে কথা বলতে থাকে। সেখানে ভীরা তাকে বলে, তুমি তো আগেও বলেছিলে মেডিফার্মা যেহেতু আমাদের এই কোম্পানিটা কিনতে চাচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, আর আমরা জানি ইয়ানা যদি একবার এই কোম্পানিটা কিনে ফেলে তাহলে সে আমাদের মারতেও দ্বিধাবোধ করবে না। কিন্তু জয়া বলে, সেটা পরের বিষয়, এই কোম্পানিটা বিক্রি করে তুমি অনেকগুলো টাকা পেতে, যেগুলো নিয়ে আমরা অন্য কোথাও শিফট হয়ে যেতে পারতাম। এদিকে ভীরার সেই জিএম ট্রান্সপোর্ট কোম্পানিতে জয়া ম্যানেজার হিসেবে জয়েন করে, আর সেখানে সে ছোট্ট একটা নোট পাঠায় ইয়ানার জন্য। সেই নোটটা পেয়ে ইয়ানা বলতে থাকে ওদের কাছে রমিজের সেই রেকর্ডিংটা আছে। ভিকি বলে, আপনি কি করে জানলেন? ইয়ানা বলে, কুকুর যখন ঘেউ ঘেউ করে তার মানে নিশ্চয়ই তার কাছে দেখানোর কিছু আছে অথবা লুকানোর কিছু আছে। এদিকে যতীনকে নিয়ে ভীরা আর আদির মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়। এতে ভীরা রেগে যায় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো
জীবিত ফেরত হয়ে এসে আমাকে ডিভোর্স দাও, কিন্তু তারপরও চলে যাও। যতীন বলে, আমি সত্যি সরি, আসলে ইয়ানা ঠাকুর আমার মাথা খারাপ করে ফেলেছিল। ভীরা বলে, তাই বলে এতটাই খারাপ করে ফেলেছিল যে তুমি তোমার মেয়েকে মারার জন্য তার ঘরে গান নিয়ে গিয়েছিলে। তখন যতীন বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আসলে আমি ভেবেছিলাম সেই রুমের ভিতরে কেউ আছে। আমি ভেবেছিলাম ইয়ানা হয়তো কাউকে পাঠিয়েছে আমাকে মারার জন্য, আর এই জন্যই আমি সেই ঘরে গান নিয়ে গিয়েছিলাম। ভীরাও বুঝতে পারে সে যতীনকে ভুল বুঝেছে। যতীন বলে, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি রমিজের সেই রেকর্ডিংটা পেলেই এখান থেকে চলে যাব আর ইয়ানার মুখোশটা খুলে দিতে পারবো। এরপরে সেই সাংবাদিককে দেখানো হয় যে কন্দাগ্রামের পুলিশ স্টেশনে যে পুলিশ অফিসার ভোলার কাছে কমপ্লেন করছিল মেডি ফার্মার নামে, আর সব প্রমাণও দেখাচ্ছিল। ভোলা বলে, ঠিক আছে, আপনি অনেক প্রমাণ জোগাড় করে ফেলেছেন, এখন আমাদের কাজ আমাদের করতে দিন। এটা বলে ভোলা তাকে কোথাও নিয়ে যেতে থাকে। রাতের বেলায় ভোলা কল করে ইয়ানাকে আর বলে, আপনার কাজটা আমি করে দিয়েছি, এখন আপনি আপনার কাজটা করুন, আমাকে আমার পারিশ্রমিকটা পাঠিয়ে দিন, না হলে এই লাশটা বাইরে চলে আসবে। ইয়ানা বলে, ঠিক আছে। এরপরে ইয়ানা ভিকিকে বলে, জিএম ট্রান্সপোর্টে যে ভ্যাকসিন গিয়েছিল সেই সবগুলোর রেকর্ড নিয়ে এসো। ভিকি রাতের বেলা সেই জিএম ট্রান্সপোর্ট কোম্পানিতে ঢুকে যায় এবং পুরো রুমটাতে ফাইল চেক করে, কিন্তু কোথাও এই ধরনের লিস্ট সে পায় না। আর ঠিক তখনই দেখা যায় ভিকির নড়াচড়াতে টেবিলের নিচে লাগানো সেই পেনড্রাইভটা পড়ে যায়, কিন্তু ভিকি সেটা খেয়াল করে না। এদিকে ভীরা আদির সাথে দেখা করতে আসে আর তাকে বোঝায় সে যেটা দেখেছে সেটা ভুল, আর এখন তার সাথে তার কোনো সম্পর্ক নেই। আর আদিও একটা সময় এই বিষয়টা মেনে নেয় আর তারা আবারও বন্ধু হয়ে যায়। সকালে যখন প্রিয়া এবং জয়া সে অফিসে আসে, এটা দেখে তারা অবাক হয়ে যায়, বুঝতে পারে অফিসে কেউ এসেছিল। তারা আবারও সেই অফিসের কাগজপত্রগুলো পরিষ্কার করতে থাকে। ঠিক ওই সময়ে পুলিশ অফিসার পঙ্কজ সেখানে চলে আসে, আর এই অবস্থা দেখে সেও বিষয়টা বুঝতে পারে। সেখানে সেও কিছু প্রমাণাদি খুঁজতে থাকে, কিন্তু তাতে তেমন একটা লাভ হয় না। যখন পঙ্কজ আবারও দাঁড়ায়, হুট করেই তার চোখ পড়ে জয়ের ব্যাক সাইডে, যেটা দেখতে অনেকটা সেই ছবির মহিলার মতো, যে উপর হয়ে বোটে কিছু লাগাচ্ছিল বা করছিল। এই জন্য পঙ্কজ তাড়াতাড়ি জয়ের ব্যাক সাইডের একটা ফটো তুলে নেয়। এদিকে ভোলা চলে আসে ইয়ানার সাথে দেখা করার জন্য আর তার টাকা নেওয়ার জন্য। ইয়ানা বলে, তোমাকে আরও একটা কাজ করতে হবে, যদি কাজ করতে পারো তাহলে প্রমোশন, টাকা দুটোই পাবে। আর তখনই তাকে একটা চেক দেয় আর দেখা যায় সাথে ভীরার ছবিটাও দেয়, অর্থাৎ ভীরাকে মারার জন্য কন্ট্যাক্ট দেয় ইয়ানা। এদিকে পঙ্কজ অফিসে এসে জয়ার সেই ব্যাকসাইডের ছবির সাথে বোটের সেই ছবিটা ম্যাচ করতে থাকে, আর রিঙ্কুকে দেখায় দুটো ছবি একেবারে সেম, অর্থাৎ যেদিন ব্লাস্ট হয়েছিল সেদিন জয়ে বোটের ভিতরে কিছু করছিল। রিঙ্কু বলে, কিন্তু স্যার, প্রকাশ স্যার তো কেসটা ক্লোজ করে দিতে বলেছে, এখন এগুলো সে অ্যালাউ করবে না। তখন পঙ্কজ বলে, বোম ব্লাস্টের কেসটা ক্লোজ করে দিয়েছে, কিন্তু সুইসাইডের কেসটা এখনো ক্লোজ হয়নি। অন্যদিকে এই রমিজ ছিল জিএম ট্রান্সপোর্টের একজন পার্টনার, আর জিএম ট্রান্সপোর্টের দুইজন পার্টনারই সন্দেহজনকভাবে মারা গেছে, তাই কোম্পানির তো ইনভেস্টিগেশন করতেই হবে। আর সেই কোম্পানির ম্যানেজার জয়া, তাই তাকে নিয়েও ইনভেস্টিগেশন করতে হবে। অন্যদিকে সেই জিএম ট্রান্সপোর্টের সাথে একটা লেনদেন ছিল মেডি ফার্মার, তাই স্বভাবতই মেডি ফার্মাকে নিয়েও আমরা ইনভেস্টিগেশন করতে পারবো। তাই সবকিছু লিগ্যাল, আর মনে হচ্ছে এই সবাই একসাথে জড়িত আছে। এদিকে কবিতা তার একা সময় ব্লগ লিখতে শুরু করেছিল, আর সেখানের একটি ব্লগ পার্টিতে সে যায়, কিন্তু সেখানের একজন রিসিপশনিস্ট ব্লগ সত্যি ঘটনা নিয়ে লিখতে হয়, আপনার মতো কাল্পনিক ব্লগার আমাদের দরকার নেই, এটা বলে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। কবিতা একেবারে অপমানটা নিতে পারে না, সে বাসায় আসার পরে সত্যি ঘটনাগুলোই লিখতে থাকে। বলে, ছোটবেলায় আমার বাবার টাকা ছিল না, মার সময় ছিল না, জীবনের চান্স ছিল না, তাই যে চান্সটা পেয়েছিলাম সেটাই নিয়েছি, কিন্তু নীলেশ আমাকে সুখী করতে পারেনি। সে ছিল একজন ব্রোকার, ইমোশনালি ম্যানিপুলেটিভ পারসন, যে আমাকে ব্যবহার করত তার বিজনেসের জন্য, তাই আমি আমার জীবনটাকে বেছে নিতে চেয়েছিলাম। নীলেশ তার মারা যাওয়াটা ডিজার্ভ করত, আর আমি শুধুমাত্র একটু সাহায্য করে দিয়েছি, আর সেই বোম ব্লাস্টকে ধন্যবাদ। এটা লিখেই মদ খেতে খেতে সে ঘুমিয়ে পড়ে, আর সেই ব্লগটা পোস্ট হয়ে যায়। সকালবেলা যখন কবিতার জ্ঞান ফেরে, সে ঘুম থেকে ওঠার পরে সেগুলো আবারও চেক করে, আর তখনই দেখতে পায় মদের ঘোরে সে কি লিখে ফেলেছে। কবিতা যখনই সেটা তাড়াতাড়ি ডিলিট করতে যাবে, সে দেখতে পায় সেখানে পাসওয়ার্ড চাইছে, আর সেই পাসওয়ার্ডটা সে জানতো না, কারণ এই অ্যাকাউন্টটা তাকে ভীরা খুলে দিয়েছিল। সে তাড়াতাড়ি জয়ের কাছে চলে আসে, জয়াকে সব খুলে বলতেই যাবে, কিন্তু তার আগেই জয়া তাকে একটু বকা দিয়ে দেয়, যাতে করে বাচ্চা মেয়ের মতো কবিতা ভয় পেয়ে যায় আর কোনো কিছুই খুলে বলে না। সে শুধু বলে সে ভুলে ব্লগের ভেতরে জাহানের একটা ছবি পোস্ট করে দিয়েছে। জয়া বিষয়টাকে লাইটলি নেয়।
এদিকে রাতের বেলা ভীরা ডিনারে দেখে আদিকে, আর এই জন্য সে যতীনকে বাইরে বের করে দেয়, বলে তুমি বাড়ির বাইরেই থাকো, আদি তোমাকে দেখলে আবারও সন্দেহ করবে। তারা সেখানে একটু ক্লোজ হতেই যাচ্ছিল, ঠিক তখনই যতীন দরজা খুলতে বলে, কারণ যতীন দেখতে পেয়েছিল যে তাদের বাড়িতে আননোন একজন লোক ঢোকার চেষ্টা করছে, আর সেই লোকটা ছিল ভোলা, যে ভীরাকে মারতে এসেছিল। অন্যদিকে জয়া আর কবিতা তখনই সেই বাড়িতে চলে এসেছিল, আর তারা ভোলাকে দেখে ফেলেছিল। তারা তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসে ভীরাকে বলতে থাকে সে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছে, আর তার কাছে মনে হচ্ছে সেই লোকটা এই বাড়িতে এসেছে কোনো কিছু একটা করার জন্য। ঠিক ওই সময়ে যতীন ভোলাকে দেখে বাড়ির ভেতরে ঢুকে যায় আর বলে আমাদেরকেও মারতে এসেছে। আর যতীনকে জীবিত দেখে জয়া আর কবিতা অবাক হয়ে যায়, সাথে ভয়ও পেয়ে যায়। আর ওই সময়টাতে ভোলা বাইরে থেকে ভীরাকে লক্ষ্য করে একটা গুলি ছোড়ে, আর এখানেই এপিসোড 8 শেষ হয়ে যায়। এপিসোড 9-এর শুরুতেই গুলির শব্দে সবাই ফ্লোরে শুয়ে পড়ে, আর ভোলা একের পর এক গুলি ছড়ে ভীরাকে লক্ষ্য করে, কিন্তু গুলিগুলো একটাও ভীরার গায়ে লাগে না। অন্যদিকে লুকিয়ে যতীন বাইরে বের হয়ে আসে, আর তার কাছে থাকা গানটা দিয়ে ভোলাকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু ভোলা আর যতীন একে অপরকে আগে থেকেই চিনত, কারণ কন্দা গ্রামে যখন যতীন গিয়েছিল তখন তার সাথে ভোলার একটা ভালো সম্পর্ক হয়েছিল। ভোলা যতীনকে দেখে বলে আপনি তো মারা গিয়েছিলেন, বেঁচে ফিরলেন কি করে? যাই হোক, যেহেতু বেঁচে ফিরেছেন সবাইকে দেখে রাখবেন। আর এটা বলে ভীরাকে না মেরেই সে সেখান থেকে চলে আসে। সেখান থেকে আসার পরে ভোলা কল করে ইয়ানাকে। ইয়ানা জিজ্ঞেস করে কাজটা হয়েছে কিনা। ভোলা বলে কাজটা হয়ে যাবে, কিন্তু আমার ডিমান্ডটা আর একটু বাড়াতে হবে, আমার টাকার পরিমাণটা একটু বেশি দিতে হবে। ইয়ানা জিজ্ঞেস করে কেন? ভোলা বলে আনফরচুনেটলি আপনার কিছু রেকর্ড আমার কাছে চলে এসেছে, কোন্দা গ্রামে আপনি কি কি করেছেন সেটার একটা ফাইল আমার হাতে এসেছে, আর এই জন্যই এই ফাইলটা যাতে কোথাও না যায় সেটার জন্যই ডিমান্ডটা বাড়াতে হবে। ইয়ানা বুঝতে পারে ভোলাও তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে, এতে প্রচন্ড রেগে যায় ইয়ানা। অন্যদিকে জয়া ভীরা আর কবিতাকে নিয়ে আলাদাভাবে কথা বলে, আর জয়া প্রচন্ড রেগে যায়। ভীরাকে বলে তুমি কেন বলনি যতীন ফিরে এসেছে, তুমি আমাদের সাথে ডাবল ক্রস করছিলে। আর এই জন্যই জয়া রেগে গিয়ে পঙ্কজকে কল করে আর বলে এখন আমি সবকিছু বলে দেব। কিন্তু জয়া তাকে বলে আমি তোমাকে সব বলছি, তুমি পঙ্কজকে প্লিজ কিছু বলো না। ফোন রাখার পরে ভীরা জয়াকে বলে আমি তোমাকে সবকিছু খুলে বলবো, আগে বাড়িতে চলো। জয়া বলে যেটাই হোক না কেন আমরা এই কেসটাতে ফেসে যেতে চাই না, মনে রেখো কথাটা। এরপরে একটি বারের ভেতরে ভোলার সাথে দেখা করে যতীন এবং জিজ্ঞেস করে সে সেখানে কেন গিয়েছিল আর ভীরাকেই বা মারতে চাইছিল কেন। ভোলা তখন সবকিছু খুলে বলে যে ইয়ানাই তাকে কন্ট্যাক্ট দিয়েছে ভীরাকে মারার জন্য, এবং ইয়ানার কিছু প্রমাণও তার কাছে রয়েছে। আর সে যেন অর্থাৎ যতীন যেন ইয়ানার থেকে সাবধানে থাকে। ইয়ানা যদি জানতে পেরে যায় যে যতীন এখনও জীবিত আছে তাহলে সে তাকেও ছাড়বে না। এদিকে জয়া ভীরা এবং কবিতা একসাথে বসে কথা বলে। জয়া বলে তুমি এখন কি প্ল্যান করছো? যতীনের সাথে আবারও সংসার করবে? এর থেকে ভালো হয় তুমি যতীনকে মেরে ফেলো, নাহলে যতীন যদি একবার জেনে যায় যে বোম ব্লাস্টটা আমরা করিয়েছি তাহলে আমাদের তিনজনকে সে মেরে ফেলবে। ভীরা বলে কিন্তু সে তো জানে না, আর কিভাবেই বা জানবে, আমরা তো তাকে বলবো না। ও এখান থেকে রেকর্ডিংটা পেলে চলে যাবে, যেটা দিয়ে ও ইয়ানার পর্দা ফাঁস করতে পারবে। কিন্তু জয়া এতে একমত হয় না। সে ভীরাকে বলে সব থেকে ভালো হয় তুমি যতীনকে মেরে ফেলো আর এই প্রমাণ লোপাট করে দাও, কারণ পঙ্কজ যদি একবার এই লিঙ্কটা পেয়ে যায় তাহলে সে সব দুয়ে দুয়ে চার করে ফেলবে আর আমরা ধরা পড়ে যাব। এদিকে প্রকাশের সাথে ইয়ানা কথা বলছিল, সেখানে বলে বিহারে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ধামাচাপা দেওয়ার কাজ যে করবে কোম্পানির শেয়ার তারই হবে। প্রকাশ বলতে থাকে ওটা নিয়ে তুমি টেনশন করো না, ওই কাজটা আমি করে ফেলবো। প্রকাশ সেখান থেকে চলে আসে, আর তখনই দেখা যায় রিঙ্কু চলে আসে পঙ্কজের কাছে আর বলে প্রকাশ স্যার মেডিফার্মাতে গিয়েছিল। পঙ্কজ ভাবতে থাকে প্রকাশ মেডিফার্মাতে কেন গেল। আসলে রিঙ্কু যখন মেডিফার্মার সিসিটিভি ফুটেজ আনতে গিয়েছিল তখনই সে প্রকাশকে দেখতে পেয়েছিল। এদিকে জয়া রাতের বেলা অফিসে অপেক্ষা করে যতীনের জন্য, আর যতীন সেখানে চলে আসলেই জয়া তাকে বলে যা খোঁজার খুঁজে নাও আর আমাদের লাইফ থেকে চলে যাও। আসলে যতীন সেই অফিসে এসেছিল রুমি সেই রেকর্ডিংটা কোথাও লুকিয়ে রেখেছে কিনা সেটা দেখার জন্য। এদিকে জয়া ভীরা এবং কবিতা পরদিন আবারও মিটিং করতে থাকে, যেখানে ভীরা বারবারই বলছিল যতীনকে মারার দরকার নেই, সে আমাদের লাইফ থেকে চলে যাবে। অন্যদিকে জয়া আর কবিতা বলছিল যতীন আমাদের জন্য হুমকি, সে বেঁচে থাকলে কোনো না কোনো দিন আমাদের এই প্ল্যানটার কথা জানতেই পেরে যাবে, সে সবার চোখে মৃত, তাই তাকে মেরে ফেলাটা আমাদের দোষের কিছু নয়। কিন্তু ভীরা রাজি হচ্ছিল না। ঠিক সেই সময় যতীন সেখানে চলে আসে এবং ভীরার সাথে কথা বলে। ভীরা আর যতীনের এই কথোপকথন দেখে কবিতা আর জয়া বুঝতে পারে
ভীরা আবারও যতীনের প্রতি দুর্বল হয়ে গেছে। উল্টো তারা ভীরাকেই সন্দেহ করতে থাকে। তারা ভাবে এই ব্লাস্টের কথাটা ভীরা এবং যতীন আগে থেকে প্ল্যান করে রেখেছিল, আর সেই প্ল্যানে তাদের শুধুমাত্র ব্যবহার করেছে। এদিকে পঙ্কজ এবং রিঙ্কু সেই সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় তেজা সত্যি বলেছিল। ওভারকোট পরা একজন মহিলা তার কাছ থেকে সেই টাইম বোমটি কিনে নিয়ে গিয়েছিল, আর সেটা কে সেটাই এখন তাদের খুঁজে বের করতে হবে। অন্যদিকে জয়া যখন ওয়াকিংয়ে গিয়েছিল তখনই তার ছেলে জাহান তার সাথে দেখা করতে আসে আর বলে, আমি ভেবেছিলাম তুমি শুধুমাত্র মজা করেছো যে তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, কিন্তু তুমি যে সত্যি সেটা করেছো আমি সেটা বুঝতে পারিনি। প্রথমে জয়া একটু ভয় পেয়ে যায় আর বলে, তুমি কি বলছো? জাহান বলে, আমি সব সত্যিটা জানি। কবিতা তার ব্লগে সব সত্যিটা লিখে দিয়েছে, তাই তোমার সিক্রেটটা এখন আর সিক্রেট নেই। এরপরে রিঙ্কু চলে আসে কবিতার কাছে আর তেজের ছবিটা দেখে জিজ্ঞেস করে, একে আপনি চেনেন কিনা? কবিতা বলে, না, একে আমি আগে কখনো দেখিনি। তখনই রিঙ্কু কবিতার গলায় একটি লকেট দেখতে পায় আর সেটা দেখে সে সেখান থেকে চলে যায়। রিঙ্কু থানায় এসে পঙ্কজকে বলে, ঠিক একই রকম একটা লকেট আমি কবিতার গলায়ও দেখেছি, আর তার মানে এই ব্লগটা যে লিখছে সে হচ্ছে কবিতা, আর কবিতা এখানে যে ব্লাস্টের কথাটা লিখেছে সেটা ওই ব্লাস্টের সাথেই রিলেটেড। তার মানে আমাদের কাছে এখন একটা প্রমাণ রয়েছে যে এই ব্লাস্টটা তারাই করিয়েছে। এদিকে জয়া কবিতার কাছে চলে আসে এবং তাকে বকাঝকা করতে থাকে যে সেগুলো কি করেছে। তখন কবিতা সবকিছু খুলে বলে যে মদ খাওয়ার ঘোরে সেটা করে ফেলেছে, কিন্তু এখন সেটা ডিলিট করতে পারছে না কারণ পাসওয়ার্ডটা তার কাছে নেই, ভীরার কাছে রয়েছে। জয়া তাড়াতাড়ি ভীরাকে কল করে আর বলে, সেই ব্লগের পাসওয়ার্ড কি দিয়েছিলে? ভীরার সেই পাসওয়ার্ডটা তেমন মনে ছিল না, বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে তারা ট্রাই করতে থাকে। অন্যদিকে রিঙ্কু এবং পঙ্কজ কবিতাকে অ্যারেস্ট করার জন্য তার কাছে আসছিল। এদিকে ভীরার একেবারে শেষ মুহূর্তে মনে পড়ে সেই ব্লগের পাসওয়ার্ড সে দিয়েছিল ব্ল্যাক উইডোস, আর এটা দিয়েই কাজ হয়ে যায়। জয়ার তাড়াতাড়ি সেই ব্লগটা ডিলিট করে দেয়। অন্যদিকে পঙ্কজ আর রিঙ্কু যখন আসছিল রিঙ্কু তখন দেখতে পায় ব্লগটা ডিলিট হয়ে গেছে, যার ফলে এখন আবারও তাদের কাছে কোনো প্রমাণ নেই। আর এদিকে তারা হাফ ছেড়ে বাঁচে, আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। এপিসোড 10-এর শুরুতেই দেখা যায় ভীরা যতীনকে ছদ্মবেশে নিয়ে সেই রমিজের বাড়িতে চলে আসে, আর রমিজের মাকে ভীরা বলে, আমাদের কোম্পানির একটি এফডি ভাঙতে হবে কারণ এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে, এই জন্য আপনার একটা সাইন দরকার। অন্যদিকে এই সুযোগে যতীন সেই পেনড্রাইভটা খুঁজতে শুরু করে। তখনই যতীনের হাতে লেগে কাচের একটা জিনিস পড়ে যায়, আর এটার শব্দ শুনতে পেয়ে রমিজের মা সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে, আপনি কি খুঁজছেন? যার ফলে যতীন সেটা সেখানে খুঁজতে পারে না। এদিকে পঙ্কজ আর রিঙ্কু সবকিছু মেলাতে থাকে। তারা ধরেই নেয় যে এই বোম ব্লাস্টটা করিয়েছে ভীরা, আর বোমটা সেট করেছে জয়া। অন্যদিকে কবিতায় সেই ব্লগটা লিখেছিল কিন্তু সেটা ডিলিট করে দিয়েছে। এগুলো সবই তাদের কাছে থিওরি, কোনো প্রমাণ নেই। অন্যদিকে পঙ্কজ এটাও ধরে নেয় যে মেরি ফার্মার ওনার ইয়ানাও তাদের সাথে মিলিত রয়েছে, কারণ যারা মারা গিয়েছে তাদের মারা যাওয়াতে এদের সবার লাভ হয়েছে। এদিকে যতীন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে রমিজের মায়ের কথা শুনতে থাকে, যেখানে রমিজের মা আবারও বলছিল যে তার রমিজ খেলনা দিয়ে খেলতে ভালোবাসত। শেষবার এসেও সে টেডিটা হাতে নিয়েছিল, কিন্তু রমিজ মারা যাওয়ার পরে সেই টেডিটা এখন বাড়িতে সে আর দেখছে না। তখনই ভীরা আর যতীন বুঝতে পেরে যায় হয়তোবা সেই পেনড্রাইভটা রমিজ সে টেডি বিয়ারের ভেতরেই রেখেছিল, যেটা কেউ নিয়ে গেছে, কিন্তু কে? এদিকে যতীন এখন হোটেলে থাকতো। হোটেলে যতীন আর ভীরা আবারও কিছুটা কাছাকাছি চলে আসে। অন্যদিকে জয়া আর কবিতা চলে আসে ইয়ানার সাথে দেখা করতে আর বলে, আমরা ভীরাকে বাঁচাতে এসেছি। ইয়ানা বলে, কোম্পানিটা আমার কাছে বেচে দিতে বলো, ও এমনিতেই বেঁচে যাবে। জয়া বলে, তুমি কোম্পানি কেনার চিন্তা বাদ দিয়ে দাও, আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, হয় কোম্পানি কিনবে নয়তোবা রমিজ আর যতীনের কাছে যে ইনফরমেশন ছিল সেটা নেবে, যে কোনো একটা তোমাকে নিতে হবে। কিন্তু কবিতা বলে, যদি সঠিক টাকা পাওয়া যায় তাহলে তুমি দুটোই পেতে পারো। ইয়ানা ভাবতে থাকে। জয়া সেখান থেকে চলে যাওয়ার পরে ইয়ানা ভিকির সাথে কথা বলতে থাকে। সে বলে, এখন আমি শিওর জয়া আর কবিতার কাছেই সেই রেকর্ডিংটা রয়েছে। বাইরে এসে জয়া কবিতাকে বলে, তুমি এগুলো কি বললে, দুটো একসাথে কিভাবে পাবে? কবিতা বলে, আমাদের প্ল্যান ছিল 3 জন হাজব্যান্ড মারা যাবে, 3 জন বিধবা থাকবে, কিন্তু সেই প্ল্যানটা তো ভেঙে গেছে। ভীরার কাছে হাজব্যান্ড রয়েছে, কোম্পানি রয়েছে, একটা জীবন রয়েছে, কিন্তু তোমার আর আমার কাছে কি রয়েছে? কিছুই নেই। যদি কোম্পানি সেল হয় আর যতীন মারা যায় তাহলেই আমাদের সেই আগের প্ল্যানটা কাজ করবে। 3 জন বিধবা থাকবে আর আমাদের কাছে টাকা থাকবে, আর আমি এটাই চাই।
জয়াও ভাবতে থাকে কবিতা ঠিকই বলেছে। অন্যদিকে ভীরা দেখা করে আটির সাথে, আর তাকে কিছুটা বানিয়ে বলে যে এখন তার সাথে সে আর সম্পর্কটা রাখতে পারবে না, কিন্তু আদিও বলে যে আমি তোমার পাশে সবসময় রয়েছি, তুমি জাস্ট আমাকে একটা কল করবে আর আমি হাজির হয়ে যাব। ভীরার সাথে যতীনের সম্পর্কটা যেহেতু আবারও ঠিক হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, এই জন্য ভীরা চাইছিল না আদির সাথে সম্পর্কটা আর আগে বাড়াতে। এদিকে যতীন যে হোটেলে থাকতো, কবিতা কাউকে না বলেই সেখানে চলে আসে, যাতে যতীন কোথায় আছে, কিভাবে রয়েছে এবং তার কাছে আর কোনো ইনফরমেশন আছে কিনা সেগুলো দেখার জন্য। কবিতা সেখানে এসে তার সাথে কিছুটা ক্লোজ হয় আর বলে আমার কেউ নেই। তখন যতীন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে তোমার জন্য তো আমি আছি। আর এটাকেই কবিতা ভালোবাসা ভেবে নেয়। সে ভাবে যতীন হয়তো ভীরাকে রেখে এখন কবিতাকে ভালোবাসছে। এছাড়াও কবিতা যতীনের কাছ থেকে কিছু টাকা নেয়, আর কবিতা যতীনকে বলে তুমি ভীরাকে ছেড়ে দাও। যতীন কথাটাকে অন্যভাবে নিয়ে বলে হ্যাঁ সেটাই প্ল্যান করছি। কবিতাও এতে খুশি হয়ে যায়। যতীন বলে একবার সেই পেন ড্রাইভটা পেয়ে যাই তাহলেই আমি এখান থেকে চলে যাব। কবিতা বলে কিসের পেন ড্রাইভ? যতীন সবকিছু খুলে বলে আর সেই টেডি বিয়ারের কথাও বলে। তখনই কবিতার মনে পড়ে যায় রমিজের বাড়ি থেকে সেই টেডি বিয়ারটা সেই নিয়ে এসেছিল। এদিকে পঙ্কজ চলে আসে তার হায়ার অফিসার প্রকাশের কাছে আর বলে আমি ইয়ানা ঠাকুরের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চাই। প্রথমে প্রকাশ বলে তুমি কি পাগল হয়ে গেছো? ইয়ানা এর সাথে কিভাবে জড়িত? পঙ্কজ বলতে থাকে ইয়ানা হচ্ছে মেডিফার্মার হেড, আর মেডিফার্মার সাথে জিএম ট্রান্সপোর্টের একটা লেনদেন রয়েছে। আর সেই জিএম ট্রান্সপোর্টের দুইজন শেয়ার হোল্ডার অর্থাৎ দুইজন মালিকই সন্দেহজনকভাবে মারা গেছে, যার মধ্যে একটা হচ্ছে বোম ব্লাস্টে। আর সেই কেসটা আপনিই জোর করে ক্লোজ করতে বলেছেন। এটা শুনে প্রকাশ বুঝতে পেরে যায় হয়তোবা পঙ্কজ তাকে সন্দেহ করতে শুরু করেছে। এই জন্য প্রকাশ একটু হেসে বলে যদি তোমার ডাউট থাকে তাহলে আবার রিওপেন করো, আর আমি জানি এই কেসটা যদি কেউ সলভ করতে পারে সেটা হচ্ছে তুমি। আর আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে এই কেসটা সলভ করতে পারলে আমি তোমাকে তোমার প্রমোশনের জন্য রেকমেন্ডেশন করব। পঙ্কজ সেখান থেকে চলে যাওয়ার পরপরই প্রকাশ একজনকে কল করে আর বলে পুলিশ অফিসারকে মারতে কত টাকা লাগে। এরপরেই দেখা যায় ভোলা একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল। গাড়িটা আসতেই ভোলা সেই গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে বাইকে করে দুইজন লোক সেই গাড়িটাকে ফলো করছিল। এই গাড়িতে ইয়ানা ছিল। ইয়ানা তাকে আরও টাকা দেয় আর ভোলাকে বলে ভীরাকে মেরে ফেলো, কাজটা শেষ করো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। ভোলা বলে ম্যাডাম কাজ হয়ে যাবে। সে গাড়ি থেকে নেমে যায়। ভোলা সেখানে দাঁড়িয়ে ছিল, তখনই বাইকে করে সেই দুইজন লোক চলে আসে। ঠিক ওই সময়টাতে সুযোগ পেয়ে সেই দুইজনের মধ্যে একজন ভোলাকে চাকু মেরে তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে পঙ্কজ চলে এসেছিল জয়ের বাড়িতে, কিন্তু তাকে না পেয়ে আবারও সে রিঙ্কুকে কল করে আর বলে জয়া এখানে নেই, কিন্তু তার বিরুদ্ধে আমাদের একটা মাত্র প্রমাণ লাগবে। তখনই রিঙ্কু বলে আপনি টেনশন করবেন না, প্রমাণ পেয়ে গেছি। তেজার একজন সাপ্লায়ার ছিল যে সেই টাইমারটা সেই মহিলাটাকে বিক্রি করেছিল, অর্থাৎ তেজা টাকা নিয়েছিল আর সেই মহিলা সেই টাইম বোমটা দিয়েছিল। পঙ্কজ বলে ও তাহলে তো ভালো কথা, এখনই আমাদের সেখানে যেতে হবে। ঠিক ওই সময়টাতে লুকিয়ে লুকিয়ে কবিতার আড়াল থেকে সবকিছু শুনে ফেলে। কিছুক্ষণ পরে রিঙ্কু আর পঙ্কজ সেই লোকটার কাছে চলে আসে এবং জয়ের ছবি দেখে জিজ্ঞেস করে একে চেনেন কিনা আর এখানে সে এসেছিল কিনা, কারণ আপনার এখান থেকেই টাইমার নেওয়ার একটা বিল রয়েছে। লোকটা বিল দেখে বলে টাইমারটা তো এই জায়গা থেকেই নেওয়া হয়েছে। রিঙ্কু তখন আরও কয়েকজন মহিলার ছবি দেখায়, অর্থাৎ ভীরা, কবিতা এবং ইয়ানা। লোকটা ইয়ানার ছবি দেখে বলে হ্যাঁ এই এসেছিল। পঙ্কজ আর রিঙ্কু সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেই লোকটা আর কেউ ছিল না, জয়া ছিল। জয়া আর কবিতা আগে থেকেই সেখানে এসে আসল লোকটাকে সরিয়ে দিয়ে সে বসে পড়েছিল, যাতে পঙ্কজ তাকে সন্দেহ না করে। এদিকে সেখান থেকে আসার সময় জয়া এবং কবিতা কথা বলতে থাকে। কবিতা বলে যতীন ভীরাকে ছেড়ে চলে যাবে, তাই ওকে মারার প্ল্যানটা এখন বাদ দিলেই হয়। কবিতা বলে যেহেতু ভীরাও আমাদের মতো সিঙ্গেল হয়ে যাবে যতীন চলে গেলে, তাই সেও আমাদের সাথে থাকবে। জয়া বলে আমরা তো ইনায়াকে কথা দিয়েছি, এখন যদি ও আমাদের ডিলে রাজি হয়ে যায়। কবিতা বলে আগে রাজি হতে দাও, পরেরটা পরে দেখা যাবে। আসলে কবিতা ভেবেছিল যতীন ভীরাকে ছেড়ে তাকে ভালোবেসে কোথাও চলে যাবে। এদিকে রাতের বেলা পঙ্কজ যখন রিঙ্কুকে ছেড়ে দেওয়ার সময় কথা বলছিল, ঠিক ওই সময়টাতে পঙ্কজের আবারও সেই লোকটার কথা মনে পড়ে। তার সন্দেহ হয়, কারণ তার সাথে তেজার কথা মিলছিল না। এই জন্য রিঙ্কুকে রেখে আবারও সেখানে সে চলে আসে আর দেখতে পায় অন্য একজন লোক
পঙ্কজ জিজ্ঞেস করে এখানে তো অন্য কেউ ছিল, সে কোথায় গেল? সেই লোকটা বলে আর বলো না, একজন মেয়ে এসে আমাকে ব্ল্যাকমেল করছিল। পঙ্কজ তখন ছবি দেখায় আর বলে কে এসেছিল। তখন লোকটা কবিতার ছবি দেখিয়ে দেয় এবং জয়ার ছবিও দেখিয়ে দেয়, বলে এই মহিলাই আমার কাছ থেকে টাইমার কিনেছিল। এদিকে ভোলার যেহেতু চাকু লেগেছিল তাই সে কিছুটা আহত ছিল, কিন্তু এই অবস্থায় সে হসপিটালেও যেতে পারছিল না, কারণ পুলিশ কেস হয়ে যাবে। এই জন্য সে চলে আসে যতীনের কাছে আর সবকিছু খুলে বলে। এদিকে পঙ্কজ প্রকাশের কাছে চলে আসে আর বলে ওয়ারেন্টে আপনার সাইন লাগবে, কারণ জয়াই তার হাজবেন্ডকে খুন করেছিল। এছাড়া ভীরা আর কবিতাকেও সেই বোম ব্লাস্টের জন্য অ্যারেস্ট করা হবে। এদিকে জয়া তার সৎ ছেলে জাহানের সাথে খুব এনজয় করছিল, কারণ সেই ছদ্মবেশটা জাহানই তাকে বানিয়ে দিয়েছিল। আর এই জন্য জয়া খুব খুশি। তারা একসাথে বাইরে লং ড্রাইভে বের হয়, একসাথে ড্রিঙ্কস করে। আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। এপিসোড 11-এর শুরুতে আবারও সেই জায়গা থেকেই দেখানো হয় যেখানে জাহান বলছে এখন আমি আমার শেয়ারটা চাই, বাবার সম্পত্তির অংশটা আমার চাই। তখনই জয়া বুঝতে পারে যে জাহান এখানে কেন এসেছিল এবং তাকে সবকিছু জানা সত্ত্বেও কেন কিছু বলেনি। জাহান আরও এক বোতল বিয়ার আনতে যায়। এদিকে ভোলা যেহেতু জয়া বা ভীরা কাউকেই মারতে পারেনি, তাই ভিকি চলে আসে জয়াকে মারার জন্য। পেছন থেকে যখনই তাকে গুলি করতে যাবে, জাহান বিয়ারের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ভিকি সেখানেই আহত হয়ে পড়ে যায়, কিন্তু আহত হওয়ার পরেও সে জাহানের বুকে একটা গুলি করে। এদিকে পঙ্কজ আর রিঙ্কু চলে আসে তাকে অ্যারেস্ট করার জন্য। তারা জানতে পারে জয়া হসপিটালে। অন্যদিকে ভিকি কল করে ইয়ানাকে আর সবকিছু খুলে বলে। জয়াকে মারতে যেয়ে সে ব্যর্থ হয়েছে আর জাহানের গুলি লেগেছে। ইয়ানা বলে জাহান যদি পুলিশকে সবকিছু বলে দেয়, পুলিশ ইন্টারোগেশন শুরু করবে, ইনভেস্টিগেশন শুরু করবে, আর ধীরে ধীরে তোমার নাম থেকে আমার নাম, আমার নাম থেকে মেডিফার্মা সবকিছু খুলে যাবে। এটা আমি হতে দিতে পারি না। যদিও পঙ্কজ সেখানে জয়াকে অ্যারেস্ট করতে এসেছিল, কিন্তু জয়ার সেখানে এসে অবস্থা দেখে পঙ্কজ আর কিছু করতে পারে না। রিঙ্কু তাকে বারবার বলে ওনাকে অ্যারেস্ট করুন, কিন্তু পঙ্কজ সেটা করে না। জয়া বলে আমার ছেলেটা অসুস্থ আর আমি এই অবস্থায় রয়েছি, এখন আমাকে অ্যারেস্ট করবেন? পঙ্কজ বলে ঠিক আছে, আমরা কালকে আসব। রিঙ্কু বলে আপনি এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আসলে পঙ্কজও মনে মনে জয়াকে ভালোবেসে ফেলেছিল। এদিকে ডক্টর জয়াকে বলে জাহান আউট অফ ডেঞ্জার, এই জন্য তারা বাসায় চলে আসে আর সবাই মিলে একসাথে আলোচনা করতে থাকে যে পুলিশকে কোনোভাবেই জাহানের মুখোমুখি হতে দেওয়া যাবে না, কারণ জাহান যদি একবার মুখ খোলে পুলিশ ইনভেস্টিগেশন করতে শুরু করবে আর ইনভেস্টিগেশন পৌঁছে যাবে কন্তাগ্রামে, আর সেখান থেকে জিএম ট্রান্সপোর্টের নাম উঠে আসবে, সাথে আমারও। তাই পুলিশের সাথে কখনোই জাহানের দেখা হতে দেওয়া যাবে না। যতীন এরপরেই ভোলার সাথে কন্ট্যাক্ট করে। এরপরেই ভোলা এবং জয়া দুজনে মিলেই হসপিটাল থেকে জাহানকে লুকিয়ে পুলিশের সামনে দিয়ে নিয়ে আসে। এদিকে ভিকির কাছে চলে আসে ইয়ানা এবং প্রকাশ। ইয়ানা ভিকিকে বলে তুমি বেঁচে থাকলে আমার বিপদ, আর আমি নিজেই নিজের বিপদ ডেকে আনতে পারি না। ইয়ানা সেখান থেকে চলে যায় আর প্রকাশ ভিকিকে মেরে ফেলে। আবারও তারা বাসায় এসে আলোচনা করতে থাকে। যতীন সবাইকে বলে ইয়ানা হয়তো ভীরা আর জয়াকে আবারও মারতে চাইবে, আর যতক্ষণ না পর্যন্ত আমরা ইয়ানার বিরুদ্ধে প্রমাণ পাচ্ছি আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। এই কথাগুলো ভোলা পাশে দাঁড়িয়ে শুনছিল। তখনই যতীন বলতে থাকে আমাদের সেই রেকর্ডিংটা বের করতে হবে। তখনই ভীরা বলে ওই টেডি বিয়ারের রেকর্ডিংটা। এটা শুনে জয়ার মনে পড়ে সেই টেডি বিয়ারটার কথা, যে তার কবিতা দিয়েছিল শ্রেয়াকে, আর শ্রেয়া তার বাড়িতে এনে রেখেছিল। এটা বলতেই সে বলে আমি একটু জাহানকে দেখে আসছি। এটা বলে সে চলে যায় শ্রেয়ার সেই টেডি বিয়ারটা নিতে এবং সেটা সে খুঁজে বের করে। ঠিক তখনই সেখানে যতীন চলে আসে এবং তার কাছ থেকে বলে এটা শ্রেয়ার ব্যাগে ছিল। এটা বলে যতীনকে টেডি বিয়ারটা দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় জয়া আগে থেকেই সেই পেনড্রাইভটা নিয়ে রেখেছিল যতীন আসার আগেই, আর জয়া লুকিয়ে সেই পেনড্রাইভে কি ছিল সেটা দেখতে শুরু করে। জয়া সেই পেনড্রাইভটা নিয়ে চলে আসে ইয়ানার কাছে আর বলে আমি তোমার সব সিক্রেট জেনে গেছি। ইয়ানা বলে তুমি কি চাও? জয়া বলে আমরা শুধু বাঁচতে চাই, আমি ভীরা আর কবিতা, আমাদের দিকে আঙুলও তুলবে না, তুললে এই পেনড্রাইভটা সরাসরি পুলিশের কাছে চলে যাবে। এদিকে ইয়ানা উল্টো জয়াকে একটি অফার করে যে মেডিফার্মার সাথে জিএম ট্রান্সপোর্টের একটা ডিল করো, আর তুমি নির্দিষ্ট একটা শেয়ার পাবে আমার কোম্পানির, তার পরিবর্তে তোমাকে শুধু মুখ বন্ধ রাখতে হবে। জয়াও এতে রাজি হয়ে যায়। এদিকে ভোলা ইয়ানাকে মেসেজ দেয় আমার কাছে কিছু রয়েছে যেটা আমি আপনাকে দেখাতে চাই, আমার সাথে দেখা করুন, না হলে আপনাকেই বিপদে পড়তে হবে। এরপরে জয়া ভীরার সাথে দেখা করে আর সেই পেন ড্রাইভটা দেয়, বলে এটা যতীনকে দিয়ে দাও। এরপরে কি করবে সেটা তুমি জানো, হয় যতীনকে এটা দিয়ে দিয়ে তাকে সেখানে চলে যেতে বলো, না হয় তার সাথে তার প্রশ্নের উত্তর খোঁজো, অর্থাৎ বোম ব্লাস্ট কে করেছে।
নয়তোবা বাকি কাজটা সেরে ফেলো, অর্থাৎ যতীনকে মেরে ফেলো। ভীরা কোনো ডিসিশনই নিতে পারছিল না, সে কি করবে বুঝতে পারছিল না। রাতের বেলায় জয়ার বাড়িতে চলে আসে পঙ্কজ আর বলে আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু জয়া বলে কিসের অ্যারেস্ট? পঙ্কজ সবকিছু খুলে বলে আপনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। জয়া তখন সবকিছু খুলে বলে যে ললিত কেমন হাজবেন্ড ছিল, তাকে কোথায় কোথায় টর্চার করেছে সেগুলোও দেখায়, আর বলে সে শুধুমাত্র নিজের জীবনটাকে বাঁচাতে চেয়েছিল। সেখানে পঙ্কজ তাকে অ্যারেস্ট করার পরিবর্তে ইমোশনালি অ্যাটাচ হয়ে যায় জয়ের সাথে এবং তারা একই সাথে ক্লোজ হয়ে যায়। এরপরেই পঙ্কজ ভাবতে থাকে এখন জয়ের সাথে সে কি করবে। এদিকে রাতের বেলায় ভীরা সেই পেনড্রাইভটা যতীনকে দেয় আর বলে তুমি তোমার কাজটা সেরে ফেলো, এখন ইয়ানার বিরুদ্ধে তোমার কাছে প্রমাণ রয়েছে, তুমি নিজেকে বাঁচিয়ে নাও, ইয়ানাকে ফাঁসিয়ে দাও, আর পুলিশ যেন তাকে অ্যারেস্ট করে এটা শিওর করো। এতে যতীন অনেক খুশি হয়ে যায়, তাকে জড়িয়ে ধরে, আর সেটা বাড়ির বাইরে থেকে কবিতা দেখে ফেলে। কবিতা ভেবেছিল যতীন তাকে ভালোবাসে। যখন সে ভীরার সাথে যতীনকে দেখে সে অনেক কষ্ট পায়, আর সাথে সাথে ইয়ানাকে কল করে বলে যতীন বেঁচে আছে। আর এখানেই এপিসোড 11 শেষ হয়ে যায়। এপিসোড 12 অর্থাৎ লাস্ট এপিসোডের শুরুতেই দেখানো হয় একটা রিসোর্টে বসে যতীন এবং ভীরা এনজয় করছিল, অর্থাৎ ভীরা সবকিছু ভুলে যেয়ে যতীনের সাথে থাকার ডিসিশন নিয়েছে। অন্যদিকে যতীন তাকে রেখে কিছুটা ভেতরে আসে আর রিসোর্টের ভেতরে এসেই হাতে একটা গান নেয় আর ভীরার দিকে তাকায়। এরপরে সিন কাট হয়ে কিছুটা আগের সিন দেখানো হয়, যেখানে ভোলা ইয়ানার জন্য অপেক্ষা করছিল। ইয়ানা সেখানে আসতেই ভোলা তাকে বলে আমি সবকিছু জেনে গেছি, কন্দা গ্রামে আপনি কোনো মেডিসিন ট্রায়াল দিচ্ছিলেন না, আপনি আসলে ভাইরাস ছড়িয়ে দিচ্ছিলেন সেই গ্রামের মানুষের মধ্যে। সেই গ্রামে আপনি ভাইরাস ছড়িয়ে দিতে চাইছিলেন যাতে করে এরপরে ভ্যাকসিন তৈরি করে সেই ভ্যাকসিন বিক্রি করে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। ভোলা তার প্ল্যানটা জেনে গেছে, এটা শুনে ইয়ানা অবাক হয়ে যায়। অন্যদিকে যতীন এবং ভীরাকে দেখানো হয় যারা ঘনিষ্ঠ হয়েছিল। যতীন ল্যাপটপে সেই ভিডিও রেকর্ডিংটা দেখছিল, এরপরে বলছিল রমিজ একটা ঠিক কাজ করে গেছে, এখন ইয়ানাকে আটকানোর একটা পথ অন্তত আমার খোলা আছে। কোন্দা গ্রামের খবরটা ভ্যাকসিন আসার আগেই যদি খবর ছড়িয়ে পড়ে তাহলে নিশ্চয়ই ইয়ানা কোনো ব্যাকআপ প্ল্যান তৈরি করেছে, আমাকে সেটাই জানতে হবে, আর না হলে আমি পুলিশকে এটা দিয়ে ইয়ানার গেমটা ফিনিশ করে দিতে হবে। আমি এখন কোনো পুলিশকেই বিশ্বাস করতে পারছি না, তাই আমি যতক্ষণ না পর্যন্ত একটা সলিউশন বের করতে পারছি ইয়ানাকে জানতে দেওয়া যাবে না যে আমি বেঁচে আছি আর রেকর্ডিংটা আমার কাছে আছে। এদিকে আবারও ভোলাকে দেখানো হয় যে ইয়ানাকে বলছিল তোমার তৈরি ল্যাবের ভাইরাসটার নাম হচ্ছে কেমিফ্লু, যেটা তুমি ল্যাবে তৈরি করেছো এবং সারা দেশে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছো, এরপরে সেটার ভ্যাকসিন বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে চাইছো। ইয়ানা বলে ফাইলটা কোথায়? ভোলা বলে তার আগে আমাকে টাকা দিতে হবে, নাহলে আমি মুখ বন্ধ রাখবো না, 50 কোটি টাকা দিতে হবে, না হলে এই ফাইলটা সরাসরি মিডিয়ার কাছে চলে যাবে আর কালকেই তোমার মুখোশটা খুলে যাবে। তখনই দেখা যায় কেউ একজন গুলি করে আর সেখান থেকে ভোলা পালানোর সময় একটি গুলি খেয়ে সেখানেই পড়ে থাকে। এদিকে পঙ্কজ যখন আবারও জয়ের বাড়িতে আসে তাকে অ্যারেস্ট করার জন্য, রিঙ্কু বাইরে থেকে দেখে পঙ্কজ জয়কে অ্যারেস্ট না করে তাকে হাক করছে। এতে রিঙ্কুর মনটা ভেঙে যায়, কারণ রিঙ্কুও মনে মনে পঙ্কজকে ভালোবাসত। এরপরে অফিসে আসার পরে পঙ্কজকে বলে সে তার সাথে আর কাজ করবে না, প্রকাশ স্যারকে সে লেটার দিয়ে দিয়েছে, আজকে থেকে সে অন্য জায়গায় কাজ করবে। পঙ্কজ তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু কোনোভাবেই রিঙ্কু কথা শোনে না, সে চলে যায়। এদিকে ভীরা জয়ের কাছে আসে আর বলে আমি যতীনকে খুঁজে পাচ্ছি না, সে বলেছিল একটা সলিউশন বের করবে। জয়া বলে তাকে খোঁজার তো দরকার নেই, তুমি তাকে রেকর্ডিং দিয়ে দিয়েছো, এখন আমাদের মতো আমরা থাকবো। কিন্তু ভীরা বলে যে করেই হোক আমাকে যতীনকে খুঁজে বের করতেই হবে, আমাকে তুমি সাহায্য করো। এদিকে ইয়ানা মেডিফার্মার ফ্যাক্টরিতে আসে আর সেখানে দারোয়ানকে বলে দেয় আমার সাথে যদি কেউ দেখা করতে আসে শুধুমাত্র তাকেই পাঠাবে, অন্য কাউকে না। ইয়ানা ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে ভোলা আসে। ভোলা আসলে এখনো মারা যায়নি আর ইয়ানার কথা মতো ভোলাকে ভেতরে যেতে দেয় সেই দারোয়ান। ভোলা ভেতরে যেয়ে ইয়ানাকে গান পয়েন্টে নেয় আর বলে তুমি এখনই আমাকে টাকা দেবে, নাহলে এখনই সেই ফাইলগুলো মিডিয়ার হাতে চলে যাবে। ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখানে চলে আসে প্রকাশ, আর প্রকাশ ভোলাকে লক্ষ্য করে গুলি ছাড়ে। তখনই দেখা যায় সেখানে যতীনও এসেছিল ইয়ানার সাথে কথা বলার জন্য আর সেও ফাইট করতে থাকে। আর এদিকে প্রকাশকে ফলো করতে করতে সেখানে পঙ্কজও চলে এসেছিল, তাদের সবার মধ্যে গান ফাইট হয় আর এই ফাঁকে ইয়ানা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে যতীনকে খোঁজার জন্য ইয়ানার সাথে দেখা করতে আসে ভীরা এবং জয়া, তারা সেখানে গান ফাইটের শব্দ শুনতে পায়। এছাড়া ভীরা যতীনকেও সেখানে দেখতে পায়। যতীন ভীরাকে নিয়ে ইয়ানার পিছু করতে থাকে।
অন্যদিকে প্রকাশের গুলিতে সেখানেই ভোলা মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে পঙ্কজকে সে বলে সে একজন পুলিশ অফিসার, আর একটা হোটেলের ঠিকানা দেয়, বলে এখানে ইয়ানার বিরুদ্ধে সব প্রমাণ রয়েছে। পঙ্কজ সাথে সাথে আবারও রিঙ্কুকে কল করে। রিঙ্কু কান্না করছিল, কিন্তু তারপরও পঙ্কজ তাকে সামলে বলে আমি আপনাকে একটা হোটেলের ঠিকানা দিচ্ছি, সেখানে যান আর একটা ফাইল খুঁজে বের করুন। এদিকে গাড়ি দিয়ে যাওয়ার সময় ভিরা যতীনকে বলে তুমি এগুলো কেন করছো, তুমি তো চাইলেই ইয়ানাকে ধরিয়ে দিতে পারতে। যতীন বলে আমি যেটা করছি আমাদের ভালোর জন্যই করছি। ঠিক তখনই সে তার গাড়িটা ইয়ানার গাড়ির সামনে নিয়ে যেয়ে থামায়। তারা দুজনে নেমে একসাথে কথা বলতে থাকে। যতীন ইয়ানাকে জিজ্ঞেস করে তুমি আমাকে মারতে কেন চাইছিলে, কয়েকবার মারার চেষ্টা করেছো। ইয়ানা বলে তোমাকে মেরে আমি কি পাবো, তোমাকে মারার চেষ্টা আমি করিনি, যদি মারার চেষ্টা করতামই তাহলে তোমার নামে অতগুলো শেয়ার ট্রান্সফার করতাম না। তখনই ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। আসলে যতীন উপর দিয়েই ইয়ানার বিরোধিতা করছিল রমিজের সাথে মিশে, কিন্তু সে আলাদাভাবে ইয়ানার সাথে দেখা করে আর বলে তুমি যেটা করছো সেটা আমি জেনে গিয়েছি, তুমি নিজে একটা ভাইরাস তৈরি করছো আর সেটা ছড়িয়ে দেওয়ার পরে নিজেই ভ্যাকসিন বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে চাইছো, কিন্তু এটা আমি হতে দেব না যদি তুমি আমাকে লাভবান না করো। ইয়ানা তখন তার কোম্পানির 25,000 শেয়ার যতীনের স্ত্রী ভিরার নামে ট্রান্সফার করে দেয়, যেটা যতীনই তাকে বলেছিল। ইয়ানা বলে তুমি তোমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে দেখো, যেদিন বোম ব্লাস্ট হয়েছে সেই দিন আমি শেয়ার ট্রান্সফার করেছি, তাহলে কেন আমি এটা করতাম। যতীন বলে তাহলে এই কাজটা কে করলো। ইয়ানা বলে সেটা তুমি খুঁজে দেখো, আমি কিছু জানি না। যতীন আবারও তার সাথে হাত মেলায় আর সেই পেনড্রাইভটা তাকে দিয়ে দেয় আর বলে জিএম ট্রান্সপোর্টের সাথে তোমার বিজনেস ডিলটা আবারও ফাইনাল হলো। ইয়ানা সেখান থেকে চলে যায়। এদিকে ভিরা যখন যতীনের এই রূপটা দেখতে পায় বলে তুমি এটা কি করলে, আমি তোমাকে এমনটা ভাবিনি। যতীন বলে তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আর এখানে আমরা যেটা করছি আমাদের ভালোর জন্যই করছি। ভিরাকে সে বুঝিয়ে নেয় আর ভিরাও যতীনের কথায় তাকে সাপোর্ট করতে শুরু করে। এদিকে কষ্ট পায় কবিতা, যার ফলে ভিরার আন্টির বাসা থেকে সে সিয়াকে কিডন্যাপ করে নিয়ে আসে। এরপরে যতীন যখন একা ছিল সে তাকে ফোন করে আর বলে ভিরার কাছে সবকিছু আছে, আমার কাছে কিছু নেই, আর শ্রেয়া আমার কাছে আছে। এদিকে রিঙ্কু পঙ্কজকে ফোন করে আর বলে স্যার এখানে কিছুই নেই, ভোলা হয়তো আপনাকে মিথ্যে বলেছে। পঙ্কজ অবাক হয়ে যায়, একজন মানুষ মৃত্যুর সময় মিথ্যে বলবে। ফোন রাখার পরে দেখা যায় রিঙ্কু সেই ফাইলটা পেয়েছিল, কিন্তু সে পঙ্কজকে সেটা দেয়নি, কারণ পঙ্কজ তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। এখন রিঙ্কু হয়তোবা ইয়ানা ঠাকুরের সাথেই হাত মেলাবে। এরপরেই জাহান আর জয়াকে দেখানো হয়। জাহান তাকে একটি উইল দেখায়, যে উইলে ললিত তার 50তম জন্মদিনে জয়াকে তার সব সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিল, কিন্তু এটা সে জয়াকে বলেনি। জয়া এই কথা শুনে অবাক হয়ে যায় আর জাহানকে বলে এখন তুমি কি চাও। জাহান বলে বাবা বেঁচে থাকতে আমাকে কিছুই দেয়নি, এখন বাবা মারা যাওয়ার পরে যদি আমি কিছু পাই তাতে খারাপ কি, আমার সবকিছু চাই। এটা শুনে চিৎকার করে জয়া, বলে তোমাকে সবকিছু দিয়ে দিলে আমি রাস্তায় বসে পড়ব, আমি কি করব তখন। জাহান বলে তোমার হাতে আর কোনো অপশন নেই, হয়তো তোমার হাজবেন্ডের খুনের কেসে তুমি জেলে চলে যাও, নয়তো আমাকে সম্পত্তি দিয়ে দাও। জয়া অবশেষে বাধ্য হয়ে সেই সব সম্পত্তি জাহানের নামে লিখে দেয়। জাহান সেখান থেকে চিরদিনের মতো চলে যায়। জয়া কাঁদতে থাকে যে এত কিছু করার পরেও তার হাতে একটা কানা করিও নেই। এরপরে ইয়ানা আর প্রকাশকে দেখানো হয়। সেখানে ইয়ানা প্রকাশকে তার আরও একটি কোম্পানির কথা বলে, ধনমন্ত্রী প্রাইভেট লিমিটেড। আসলে ইয়ানা এখানে একটি মাস্টার প্ল্যান করেছিল। যাদেরকে ইয়ানার থ্রেট মনে হয়েছিল তাদেরকে ইয়ানা বন্ধু বানিয়ে নিয়েছে সেই কোম্পানির শেয়ার দিয়ে, যাতে করে কেউ মেডিফার্মার দিকে আঙুল তুলতে না পারে। আর কখনো যদি পুলিশ সেই ভাইরাসের কথা জেনেও যায় তখন তারা ইনভেস্টিগেশন করতে করতে সেই কোম্পানির দিকে চলে আসবে, কখনো মেডিফার্মার লিঙ্ক খুঁজে পাবে না। কারণ মেডিফার্মার যত কাজ করা হয়েছে সেই সব কিছুতেই নাম ছিল সেই কোম্পানির, ধনমন্ত্রী প্রাইভেট কোম্পানি, যার মানে তার মেডিফার্মা এখনও একেবারেই সুরক্ষিত রয়েছে। ইয়ানা বলতে থাকে যদি কোনো ফাইল পুলিশের হাতে যে পৌঁছাও তাতে কোনো সমস্যা নেই, সে ভাইরাস তৈরি হওয়া থেকে শুরু করে সেটা ডেলিভারি করা, সেটাকে ছড়িয়ে দেওয়া, সবকিছুর কাজ করেছে ধনমন্ত্রী প্রাইভেট লিমিটেড। আর সেই কোম্পানির 25% মালিক হচ্ছে ভিরা, আর এই কোম্পানিটা ভিকের নামে ছিল। তখন প্রকাশ বুঝতে পারে ইয়ানা কত বড় গেম খেলেছে সবার সাথে। আর এই গেমটা শুধু ইয়ানা নয়, যতীনও জানতো যে এই কোম্পানিটা শুধুমাত্র একটি ডেমি কোম্পানি, যাতে সবাইকে ধোঁকা দেওয়া যায়। আর যতীনও এই কাজটা ইচ্ছে করেই করেছে, কারণ কবিতা যখন সবকিছু শোনার পর অনেক কষ্ট পেয়েছিল তখন সে যতীনকে সবকিছু খুলে বলে দেয় যে তারা তিনজন মিলে তাদের তিনজনকে মারার জন্যই বোটের ভিতরে বোম ব্লাস্ট করেছিল। আর এটা শুনে যতীন অবাক হয়ে যায়, আর এই জন্যই যতীন তাকে অন্যভাবে মারতে চেয়েছিল। আর এই জন্যই যতীন সবকিছু জানার পরেও চুপ ছিল। সে জানতো যদি এই সবকিছু বাইরে চলে আসে তাহলে ভিরা ফেঁসে যাবে।
যতীন আসলে তার প্রতিশোধটা ঠিকই নিয়েছে। আবারও ভীরাকে ভালোবাসা দেখিয়ে সে নিজের করে নিয়েছে, কিন্তু অন্যদিকে ভিয়ার জন্য একটা কুয়ো খুঁড়ে রেখেছিল, যেই কুয়োতে পড়লে ভীরা আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। এদিকে ইয়ানা প্রকাশকে বলতে থাকে, এখন আমাদের একটাই কাজ, ভাইরাসটা ছড়িয়ে দিতে হবে, কারণ আমাদের ভ্যাকসিন রেডি। আর এখানে এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। ওয়েব সিরিজের মধ্যে এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি ছিল, যেগুলো হয়তোবা সিজন 2 এর জন্য রেখে দিয়েছে। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।